বাবা ভিতরে আসতে দাও। জিদান সাহেব দৃঢ় কণ্ঠে বলল। কেন আসতে দিব? আজ ঘরে নো এন্ট্রি তোর। তোকে না কতবার বলেছি এত সকাল সকাল বাসায় ফিরবি না। আরে আজকালকার ছেলে মেয়েদের মতো একটু নর্মাল হতে পারিস না? একটু আড্ডা দিবি, ডিস্কো সিস্কো যাবি, মেয়ে পটাবি, তা না সন্ধ্যা হতেই ছোট বাচ্চাদের মতো ঘরে চলে আসিস। এসব কি? প্রহর ভাবলেশীন ভাবে ভিতরে ঢুকতে ঢুকতে বলে উঠল। ওয়াও বাবা, ইউ আর রিয়েলি গ্রেট। মানে মানুষের বাবারা বাচ্চাদের ভালো হওয়ার উপদেশ দেয় আর তুমি সবসময় আমাকে বিগড়ে দেওয়ার উপদেশ দাও। ইউনিক। জিদান সাহেব সোফায় বসতে বসতে বলে উঠল। আমি নর্মাল হওয়ার উপদেশ দেই। দিনে দিনে যে যন্ত্রণা মানাবে পরিণত হচ্ছে সে খেয়াল আছে তোর? 25 প্লাস চলছে, 2 মাস পর মাস্টারটাও কমপ্লিট করে ফেলবি, অথচ এখনও পর্যন্ত একটা গার্লফ্রেন্ডের মুখ দেখাতে পারলি না। ধিক্কার তোর উপর। এখন তো আমার তোর উপর সন্দেহ হয়। তোর মাঝে কোনো ফিজিক্যাল সমস্যা নেই তো? থাকলে বলতে পারিস, লজ্জার কিছু নেই। আমি ভালো ডাক্তারকে চিনি, চিকিৎসা করলে সব ঠিক হয়ে যাবে। প্রহর ডাইনিং টেবিলের ওপর থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে খুব স্বাভাবিক সুরেই বলে উঠল। এসব উস্কানিমূলক কথা বলে কোনো লাভ নেই বাবা। আমার উপর কোনো প্রভাব ফেলবে না। তোমার এই অপদার্থ ছেলেকে দিয়েই কাজ চালাতে হবে। কেউ নো আদার অপশন। জিদান সাহেব হতাশার সুরে বলে উঠলেন। হ্যাঁ, তা যা বলেছিস। অপশন নেই বলেই তো তোকে সইতে হচ্ছে। সবার ছেলেমেয়েরা তার বাবা মাকে এই বয়সে নাতি নাতনির সুখ দেয়, অথচ আমার অপদার্থ ছেলে আমাকে একাকিত্ব ছাড়া আর কিছুই দিচ্ছে না। কি কপাল করে যে এসেছিলাম! আমি তো তোমাকে অনেক আগেই বলেছি তুমি আরেকটা বিয়ে করে দাও, তাহলে তো তোমার আরও অপশন চলে আসে। আর এত মেলোড্রামা করতে হতো না তোমার। আর জানি না কেন সব মেলোড্রামা কপালে, আমার কপালেই কেন জুটছে। জিদান সাহেব ভ্রু কুঁচকে বললেন। সব মেলোড্রামা মানে? আমি ছাড়া আবার কে এলো তোর জীবনে মেলোড্রামা করতে? এই সত্যি করে বল তো, কাহিনী কি? প্রহর এক মুহূর্তের জন্য খুশির কথাটা মনে করল, তবে পর মুহূর্তেই তা ঝেড়ে ফেলে বলে উঠল। কিছুই না বাবা, এত উৎসুক হওয়ার কিছুই নেই। কথা বলতে বলতে প্রহর টেবিলের ওপর রাখা খাবারের ঢাকনা ওঠালো। খাবার দেখে নাক মুখ কুঁচকে বলল। আবারও ঢ্যাঁড়স? জিদান সাহেব দায়সারা ভাবে বললেন। হ্যাঁ তো, আমি কি তোর চাকর লেগেছি নাকি যে রোজ রোজ তোর জন্য নতুন পকোয়ান বানাবো? ঢ্যাঁড়স যে পাচ্ছিস এটাই তোর সৌভাগ্য। নিত্য নতুন প্রণালী চাইলে বিয়ে করে বউ নিয়ে আয়। প্রহর আর কিছু না বলে কিচেনের দিকে এগুলো। ও জানে বাবার সাথে কথা বাড়িয়ে লাভ নেই, তাই নিজের কাজেই মনোনিবেশ করল সে। শার্টের হাতা বটিয়ে ডিনারের জন্য খাবার তৈরি করতে লাগলো। বাসায় কাজের বুয়া থাকলেও বুয়ার হাতের রান্না পছন্দ না প্রহরের, তাই সে নিজেই নিজের আর ওর বাবার জন্য রান্না করে। ওর বাবাও মাঝে মধ্যে রান্না করে। এই বাসায় সদস্য বলতে শুধু ওরা দুজনেই। ডিনার শেষ করে এসে প্রহর কফি হাতে ব্যালকনিতে বসে আছে। প্রহর একা থাকতেই পছন্দ করে, তাই তো ওর তেমন কোনো বন্ধু বান্ধব হয়ে ওঠেনি। ছোটবেলা থেকেই এক ফাহিমই ওর বন্ধু, আর ফাহিমের কিছু বন্ধুর সাথে হালকা পরিচিত আছে। ব্যাস, এতটুকুই। প্রহর নিজেকে নিজের মাঝেই সামিল রাখতে পছন্দ করে। ওর মতে নিজেকে যত অন্যের সাথে যত কম প্রচার করা যায় ততই ভালো। এতে করে হোঁচট খাওয়ার ভয় থাকে না। কাঁধে কারো স্পর্শ অনুভব করে পাশে তাকালো প্রহর। ওর বাবাকে দেখে বলল। বাবা তুমি বসো না। জিদান সাহেব ছেলের পাশে বসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। জানিস, তোকে এভাবে দেখে আমার নিজের উপর অনেক অপরাধ বোধ হয়। মনে হয় আমার জন্যই বোধহয় তোর জীবনটা এমন হয়ে গেছে। এভাবে বলছো কেন বাবা? তোমার কোনো দোষ নেই তো। আমারই তো দোষ। আমার বিবাহিত জীবনের ব্যর্থতা তোর উপরে প্রভাব ফেলেছে। আমি জানি তোর মায়ের অভাবে আমাদের ছেড়ে চলে যাওয়াটা তোর উপরে অনেক খারাপ প্রভাব ফেলেছে, যার দরুন তুই এখন কাউকে বিশ্বাস করতে পারিস না, নতুন কোনো সম্পর্কে জড়াতে ভয় পাস। ভাবিস হয়তো সবাই তোর মায়ের মতোই তোকে ধোঁকা দিবে। প্রহর চোখ মুখ শক্ত করে বলল। বাবা প্লিজ, তোমাকে আমি কতবার বলেছি ওই মহিলার কথা বলবে না। আর ওই মহিলা আমার মা না। যে মহিলা তার স্বামী আর 5 বছরের বাচ্চাকে রেখে অন্য পুরুষের সাথে চলে যেতে পারে, সে যাই হোক কখনো মা হতে পারে না। আমার জন্য তুমি আমার বাবা মা দুটোই। সো প্লিজ ডোন্ট মেনশন হার। আর হ্যাঁ, আমি যেমন আছি অনেক ভালো আছি বাবা, প্লিজ আমাকে নিয়ে অযথা চিন্তা করো না। জিদান সাহেব আর কিছু বললেন না। জানে সে ছেলের যুক্তির সামনে পরাজিত হয়ে যাবেন।
তাই এখন আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তার শুধু একটাই আশা, তার ছেলের বেরং জীবনে যেন কেউ এসে রঙিন করে দেয়। পোলা তো নয় যেন আগুনেরই গোলা রে, পোলা তো নয় একখান আগুনেরই গোলা। গান গাইতে গাইতে ফ্রিজের কাছে এসে আইসক্রিম বক্সটা বের করলো খুশি। আজ ড্রিমম্যানকে খুঁজে পাওয়ার খুশিতে মিষ্টি মুখ তো করতেই হয়। হায় আমার ড্রিমম্যান, একেবারে স্ট্রবেরি আইসক্রিমের মতো। সোফায় এসে আরাম করে বসে এক চামচ আইসক্রিম মুখের কাছে নিতেই পাশে তাকিয়ে দেখলো নিভান বুকে 2 হাত ভাঁজ করে গাল ফুলিয়ে বসে আছে। খুশি মুচকি হেসে বলল, আরে রাগ করছিস কেন? আমি তো তোকেই প্রথমে দিতে যাচ্ছিলাম, এই নে। খুশি নিভানের মুখের সামনে এক চামচ ধরল। নিভান বলে উঠল, আমি আইসক্রিমের জন্য রাগ করিনি। তুমি যখন কোনো বিষয়ে অনেক খুশি হও তখনই আইসক্রিম খাও, কিন্তু তুমি আমাকে বললেই না তোমার খুশির কারণটা কি। ও এই বিষয়? আরে আগে আইসক্রিম তো খা, তারপর বলছি। তোকেই তো সবার আগে বলবো। নিভান এবার হাসি মুখে আইসক্রিম মুখে নিল। আইসক্রিম খেয়ে বলল, এখন বলো কি হয়েছে। খুশি উৎসাহিত কণ্ঠে বলল, জানিস আজকে না আমি আমার ড্রিমম্যানকে পেয়ে গেছি। নিভান চমকিত কণ্ঠে বলল, সত্যি? কোথায়, কখন? খুশি নিভানকে সবটা খুলে বলল। নিভান খুশি মনে বলল, ওয়াও আপু, ইউ আর সো লাকি। আই এম ভেরি হ্যাপি ফর ইউ। থ্যাংক ইউ বাবু। আচ্ছা বলতো, তোর নতুন স্কুলে কোনো বন্ধু হয়েছে? নিভান হতাশার সুরে বলল, না, তুমি তো জানোই আমি অনেক শাই স্বভাবের, তাই কারো সাথে সহজে ফ্রি হতে পারি না। তবে একটা মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে, ওর সাথে একটু বন্ধুত্ব করতে চাই, কিন্তু মেয়েটা আমাকে বন্ধু বানাবে কিনা কে জানে। কেন বানাবে না? আমার ভাইয়ের মতো কিউট আর একটাও আছে নাকি? তুই একবার বলে দেখ, দেখবি হাজারটা মেয়ে তোর বন্ধু হতে চাইবে। সত্যি আপু? আমার কথায় সন্দেহ আছে তোর? না না আপু, একদমই না। তোমার কথা তো আমার জন্য চরম সত্য। তুমি যখন বলছো তখন অবশ্যই আমি কিউট, আর আমার বন্ধুও হবে। দ্যাটস লাইক মাই বয়। কথাটা বলে খুশি নিভানকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে দিল। পরদিন খুশি আর দিয়া আবারও একই স্থানে একইভাবে এসে হাজির হলো। আর প্রহর তার স্বভাবগতভাবেই বইয়ে মুখ গুজে বসে আছে। ফাহিম খুশিকে দেখে অত্যাধিক আদিক্ষেতা দেখিয়ে পড়ল। আরে আরে ভাবিজি যে, বসেন বসেন ভাবিজি। খুশিও কদকদক হয়ে প্রহরের পাশের চেয়ারটা টেনে বসলো। তারপর প্রহরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কেমন আছো ডার্লিং? ফাহিমের আবারও কাশি উঠে গেল। এদের মাঝে কিছু হোক না হোক, তবে এদের জন্য বেচারা ফাহিমের যক্ষা হওয়া কনফার্ম। প্রহর দাঁতে দাঁত চেপে বলে উঠল। শাট আপ ইউ শেমলেস গার্ল, তোমার সাহস কি করে হলো আবারও এখানে আসার? খুশি স্বাভাবিকভাবে বলে উঠল, ও মা, এখানে আসতে কি সাহস লাগে নাকি? পা লাগে, আর পা দিয়ে হেঁটে হেঁটে এখানে আসতে হয়। এতটুকু কমন সেন্সও নেই দেখছি তোমার। তাহলে আর এত পড়াশোনা করে কি লাভ হলো? জাস্ট শাট আপ। আর লজ্জা করে না তোমার নিজের থেকে এত বড় একজন মানুষকে তুমি করে সম্বোধন করতে? জানো আমি কত বড় তোমার? হ্যাঁ তো কি হয়েছে? বয়ফ্রেন্ড বা হাজবেন্ড সব সময় বয়সে বড়ই থাকে, তাই বলে কি তাদের আপনি বলতে হবে নাকি? আপনিতে না তেমন ফিলিংস আসে না, কেমন মুরব্বি মুরব্বি ফিলিংস আসে। তাই তুমি করেই বললাম। আগে পরে এক সময় তো বলতেই হতো, তাই না? তাই আজ থেকেই শুরু করলাম। আমি জানি তুমি একটু লাজুক এসব বিষয়ে, মনে মনে ইচ্ছে হলেও উপরে সেটা বলতে পারো না, তাই আমি নিজের পক্ষ থেকেই আরম্ভ করছি। ফাহিম আবারও খুশিকে মহান বানিয়ে দিয়ে বলে উঠল, একদম ঠিক বলেছেন ভাবিজি। এতদিন কোথায় ছিলেন আপনি? আপনার মতো একজনেরই তো খোঁজ ছিল প্রহরের। সে সত্যি ধন্য হয়ে গেল আপনাকে পেয়ে। প্রহরের রাগের মাত্রা বেড়েই চলেছে। প্রহর একবার ফাহিমের দিকে চোখ গরম করে তাকালো, তারপর খুশির দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, কি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড লাগিয়ে রেখেছো? দেখো অনেক হয়েছে, এখন এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। আমার রাগ সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। হ্যাঁ তো ধারণা দাও না। আরে আমি তো চাই তোমার সম্বন্ধে সবকিছু জানতে, তাই তো এসছি। আজ আমাদের প্রথম কফি ডেট হবে। কফি খেতে খেতে মনের কথা হবে, অনুভূতির আদান প্রদান হবে। আহা, কি মধুর সময় কাটবে, তাই না? প্রহরের ধৈর্যের সীমা ছেড়ে যাচ্ছে, জাস্ট নিতে পারছে না আর।
খুশি মেয়ে না হলে হয়তো এতক্ষণে সে কথা বলার অবস্থায় থাকতো না। আর লোকজনের সামনে কোনো সিন ক্রিয়েট করতে চায় না সে, তাই নিজেকে নিয়ন্ত্রণ করার যথাযথ চেষ্টা করে বলে উঠল, দেখো, অনেক হয়েছে। এনাফ ইজ এনাফ। তুমি পিচ্ছি মানুষ দেখে তোমাকে বরদাস্ত করেছি। জানি তোমরা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকতে পছন্দ করো, তাই হয়তো এসব অনেক মজাদার লাগছে তোমার কাছে, কিন্তু আর না, এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবে তুমি। খুশি হালকা রাগ দেখিয়ে বলল, কি চলে যাও লাগিয়ে রেখেছো? আর আমি ছোট হতে পারি, তবে আমার ভালোবাসা একদম পিওর। জানো তোমার জন্য আমি কত যত্নে আমার ভালোবাসা আগলে রেখেছি। কারোর নজর পড়তে দেইনি, আমি নিজেও কারোর ওপর কখনো কুনজর দেইনি। জানো কত কষ্ট করে নিজেকে সামলে রেখেছি। চোখের সামনে কত হ্যান্ডসাম পোলাপান ঘুরে বেড়ায়, কত কষ্টে যে তাদের এড়িয়ে যাই সেটা তুমি কি করে বুঝবে? খুশি দিয়াকে দেখিয়ে একটু মেলোড্রামা করে বলল, এই যে এই মেয়েটাকে দেখছো, সে দিনে এতবার খাবার খায় না যতবার ক্রাশ খায়, অথচ এই আমি আজ পর্যন্ত কারোর সাথে আইসক্রিমও খাইনি। শুধু তোমার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম একদিন না একদিন আমি আমার ড্রিম ম্যানকে পেয়ে যাব, তাই তো তার জন্য সব ভালোবাসা জমিয়ে রেখেছিলাম। দেখেছো কতটা অনুগত আমি তোমার প্রতি। তাই এখন যখন পেয়ে গেছি, আর ছাড়াছাড়ি নেই। তুমি যতই না নকর করেন, কোনো লাভ নেই। এই খুশি যখন একবার তোমার লাইফে এন্ট্রি করে ফেলেছে, এখন এক্সিট নেওয়ার রাস্তা নেই। প্রহর অতিষ্ঠ হয়ে নিজেই ওখান থেকে উঠে যেতে লাগলো, তবে তার আগেই খুশি প্রহর হাত ধরে ওকে আটকে দিল। প্রহর এবার আরো রেগে গিয়ে অগ্নি দৃষ্টিতে তাকালো খুশির দিকে, কিন্তু খুশি সেটা একদমই পাত্তা না দিয়ে বলে উঠল, আরে কোথায় যাচ্ছ? আমাদের কফি ডেট এখনো শেষ হয়নি তো। গো টু হেল উইথ ইউ অ্যান্ড ইউর কফি ডেট। কথাটা বলেই প্রহর হাত ঝাড়া দিয়ে আবারও চলে যেতে উদ্যত হলো, তবে এক কদম বাড়াতেই হঠাৎ খুশি ভ্যাভ্যা করে কেঁদে উঠল। খুশির এই আচমকা রিয়াকশনের জন্য প্রহর মোটেও প্রস্তুত ছিল না। হড়বড়িয়ে গেল সে। আশেপাশের লোকজনও তাকিয়ে রইল ওদের দিকে। সবাই বিনা টিকিটে তামাশা দেখতে লাগলো। মহা বিড়ম্বনায় পড়ে গেল প্রহর। সে দ্রুত চেয়ারে বসে দাঁতে দাঁত চেপে বলল, হোয়াট আর ইউ ডুইং? সিন ক্রিয়েট করছো কেন? ড্যাম ইট, স্টপ ক্রাইং, আই সেড। খুশির কান্না থামার নাম নেই। সে নেকি কান্না করতে করতে বলল, আমি সিক্রেট করেছি আমি? আর তুমি যে এক নাম্বারের কিপটুস, তার বেলায় কি? হ্যাঁ, এই অবলা নারী এক কাপ কফি তো খেতে চেয়েছে, তাও তুমি খাওয়াচ্ছ না। কিপটা বক, চিপটা একটা। ফাহিম বলে উঠল, আরে ইয়ার, কফি খেতে চাচ্ছে বেচারি, এমন করছিস কেন? খাওয়া না। প্রহরের শরীর জ্বলে যাচ্ছে। মনে তো চাচ্ছে উঠিয়ে একটা আছাড় মারি মেয়েটাকে। জানি না কোথা থেকে এই আপদ এসে জুটল। প্রহর হাতের বাঁধন শক্ত করে চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করল। লোকজনের সামনে সিন ক্রিয়েট করা যাবে না। আজকালকার পোলাপানের বিশ্বাস নেই। দেখা যাবে এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল বানিয়ে দেবে। তাই অগত্যা খুশির কথা মেনে নিয়ে বলল, ওকে ফাইন, খাও তোমার কফি। সাথে সাথে বিদ্যুতের সুইচের মতো ফট করে খুশির মরা কান্না বন্ধ হয়ে গেল। প্রহর ওয়েটারকে ডেকে কফির অর্ডার দিল। অর্ডার দিয়ে বলল, তোমার কফির অর্ডার দিয়ে দিয়েছি, যত খুশি খাও, দরকার হলে সারাদিন বসে খাও। কথাটা বলে প্রহর আবারও উঠে যেতে লাগলো। তখন খুশি বলে উঠল, আহা, এভাবে না। কফি তো তোমারও খেতে হবে আমার সাথে, তাহলেই না কফি ডেট সম্পূর্ণ হবে। প্রহর উপায় অন্তর না পেয়ে বসে পড়ল। এই মেয়ের ভরসা নেই, আবারও না সিন ক্রিয়েট করে বসে। আর কোনো রিস্ক নেওয়া যাবে না, তাই আপাতত ওর কথা মানাটাই শ্রেয় মনে করল সে। একটু পরেই ওয়েটার 4 কাপ কফি নিয়ে এলো। সবাই যার যারটা নিয়ে নিল। খুশি কফি খাচ্ছে কম, প্রহরকেই বেশি দেখছে। খুশি এবার ফাহিমের দিকে একটু কাত হয়ে ফিসফিস করে বলল, দেবরজি, আপনার মনে হচ্ছে না যে আপনারা দুজন লাভবার্ডের মাঝে কাবাব মে হাড্ডি হচ্ছেন? এই টাইমে বন্ধুদের কি করা উচিত ভুলে গেছেন নাকি? মনে হয় না আমাদের একটু স্পেস দেওয়া উচিত আপনাদের? জলদি জলদি বন্ধু ধর্ম পালন করুন, না হলে কিন্তু বন্ধু নামের কলঙ্কে আখ্যায়িত হবেন। খুশির ইশারা বুঝতে পেরে ফাহিম দুষ্টু হেসে বলল, জি জি ভাবিজি, অবশ্যই বুঝতে পেরেছি। আমি এক্ষুনি কেটে পড়ছি। বন্ধু নামের কলঙ্ক হওয়ার মোটেও ইচ্ছা নেই আমার। ফাহিম উঠে দাঁড়িয়ে প্রহরের উদ্দেশ্যে বলল, শোন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি।
ফাহিম যেতে লাগলে খুশি আবার বলে উঠল, দেবরজি, আমার ফ্রেন্ড দিয়াকেও নিয়ে যান না। ও ওয়াশরুমে যাবে, কিন্তু ও চেনে না। ওকে একটু দেখিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দিয়া ভ্রু কুচকে বেকুবের মতো বলল। আমি যাবো আশ্রমে? খুশি দাঁতে দাঁত চেপে দিয়ার পায়ে একটা খোঁচা মেরে চোখের ইশারায় সবটা বোঝালো। দিয়া বিষয়টা বুঝতে পেরে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি যাবো। দিয়া তড়িঘড়ি করে উঠে ফাহিমের সাথে চলে গেল। ব্যাপারটা প্রহরের কাছে লাগলেও কিছু বলল না সে। আপাতত এই প্যারা থেকে বের হতে পারলেই বাঁচে সে। খুশি 5 মিনিট পর পর এক সিপ করে কফি খাচ্ছে আর আনন্দিত নয়নে প্রহরকে দেখছে, যেন চোখের পলকই পড়ছে না। প্রহর অন্যদিকে তাকিয়ে থাকলেও সে ঠিকই বুঝতে পারছে খুশি তার দিকে চোখ গেড়ে তাকিয়ে আছে। প্রহর একবার আর চোখে তাকিয়ে দেখল খুশি সত্যিই ওর দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে স্ক্যান করে যাচ্ছে ওকে। ব্যাপারটা খুব আনকমফোর্টেবল লাগছে ওর কাছে। মনে হচ্ছে কেউ ওর ইজ্জতের উপর নজর দিচ্ছে। কোনো রকমে দ্রুত কফি শেষ করে উঠে চলে গেল প্রহর। আর খুশি হাতের উপর গাল ঠেকিয়ে প্রহরের যাওয়ার পানে তাকিয়ে থেকে মনে মনে বলল, যেতে চাও তুমি? যাও যত দূরে। ঘুরে ফিরে আসবে তুমি আমার এ মনের ঘরে। বা খুশি, বা তুই তো কবি হয়ে গেছিস। এত ট্যালেন্ট কই রাখবি তুই? বহমান কালাতিক্রমের পালা বদলে অতিবাহিত দিনের সংখ্যা দাঁড়িয়েছে 2 সপ্তাহ। 2 সপ্তাহে 14 দিন, 336 ঘন্টা, 20,160 মিনিট, 1,20,09,600 সেকেন্ড থাকে। তবে এর থেকে হাজার গুণ বেশি অতিষ্ঠতায় ক্ষিপ্ত হয়ে যাচ্ছে প্রহরের মন মেজাজ। তার কারণ শুধু একটাই, খুশি। হ্যাঁ, তার মতে এই খুশি নামক আপদটা তার শৃঙ্খল জীবনীটাকে অশৃঙ্খলতায় পরিপূর্ণ করে দিচ্ছে। সে এই মেয়েটাকে নিয়ে মহা বিড়ম্বনায় পড়ে গেছে। কোনো ক্রমেই তাকে দূরে সরাতে পারছে না। নিজের এই ব্যর্থতার ওপর নিজেরই চরম রাগ লাগছে। শেষমেশ কিনা এমন পুচকে মেয়ের সাথে পেরে উঠছে না সে। দিস ইজ রিডিকিউলাস। তবে এতে খুশির কি যায় আসে? সে তো তার মতো প্রফুল্ল চিত্তে রোজই প্রহরের সামনে এসে হাজির হয়। প্রহর বিরক্ত হয়ে কতবার বকা দেয়, তবুও তাতে খুশির কোনো হেলদোল নেই। তার মতো সে মাস্ত রোজ আসে আর প্রহরকে নানানভাবে হরেক রকম দলিলপত্র পেশ করে নিজের ভালোবাসার ওপর বিশ্বাস করানোর চেষ্টা করে। প্রহরকে ইমপ্রেস করার নানান পরিকল্পনায় লেগে থাকে, যদিও তার প্রচেষ্টায় খুব একটা প্রভাব পড়ে না প্রহরের উপর। উল্টো প্রহর রেগে গিয়ে আরো বকা দেয়, মাঝে মধ্যে তো অনেক কঠিন বাক্যও বলে দেয়। তবুও খুশির দৃঢ় সংকল্পের ঘুঁটি নাড়তে পারে না। তাই প্রহর যখন অতিরিক্ত বিরক্ত হয়ে যায় তখন নিজেই সেখান থেকে চলে যায়। সামনে এক্সাম না হলে প্রহর হয়তো ভার্সিটিতেই আসতো না, তাহলে এই চঞ্চল থেকে একটু রেহাই পেত। তবে এক্সামের জন্য সেটাও পারছে না। কফির কাপে চুমুক দিতে দিতে এইসব ভাবনায় ঘুরপাক খাচ্ছে প্রহরের মস্তিষ্কে। সামনে থেকে ফাহিম দুষ্টু হেসে বলে উঠল। ভাবিজিকে মিস করছিস বুঝি? প্রহর তীক্ষ্ণ দৃষ্টির তীর নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে বলল, তোর মনে হচ্ছে না তুই একটু বেশি বেশি করছিস? তুই কি হসপিটালে বেড মিস করছিস খুব? তাহলে তোকে ওখানেই পাঠিয়ে দিই, কি বলিস? আরে রাখছিস কেন? আচ্ছা, জোকস আ ফ্যাট, বাট মেয়েটা কিন্তু সত্যিই কিউট। ওর মাঝে কোনো ভেজাল নেই, মনে যা আছে সেটাই মুখে বলে, একেবারে সরল মনের। তুই একবার ওকে একটা চান্স দিয়ে দেখতে পারিস। আই থিঙ্ক শি রিয়েলি লাভস ইউ। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমি আর ওই মেয়ে? নট ইভেন থিঙ্ক। কেন, কি সমস্যা আমার মাঝে? ওদের কথার মাঝেই খুশি এসে কথাটি বলে উঠল। খুশির কণ্ঠ কর্ণপাত হতেই মেজাজ বিগড়ে গেল প্রহরের। চোখ বন্ধ করে রাগ হজম করার চেষ্টা করছে। খুশি তার মতো করে আবারও বলে উঠল, কি হলো বলো? কি সমস্যা আমার মাঝে? কিসের কমতি আছে? লেট মি। না, আজকে তো তোমাকে বলতেই হবে। হোয়াট ইজ দ্য সমস্যা? ব্যাস, আর নিতে পারল না প্রহর। ঝট করে উঠে দাঁড়িয়ে খুশির পানে দৃষ্টি রেখে বলে উঠল। খুশি অতিশয় নির্বিঘ্নে বলে উঠল, তোমাকে। আমার তো ধ্যান জ্ঞান মনে প্রাণে একটাই চাওয়া, শুধু তুমি। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই।
পাশ থেকে দিয়া বলে উঠল। আর ইয়ার পাপ না পাই বা না পাই হবে। কস কি? ঠিক আছে, আবার প্রথম থেকে গাই। খুশি আবারও গান গাইতে নিলে প্রহর ধমক দিয়ে বলে উঠল। দেখো, আমি জানি এসব তুমি টাকার জন্য করছো, তো বলো কত টাকা চাই তোমার? কত টাকা হলে আমার পিছু ছাড়বে তুমি? জাস্ট টেল মি ইওর অ্যামাউন্ট। প্রহরের কথায় খুশি হঠাৎ চোখ মুখ বিকৃত করে বলে উঠল। ছি ছি ছি, ভেরি ব্যাড। লাইক সিরিয়াসলি, এত পুরান ডায়লগ? আমার বয়ফ্রেন্ড হয়ে এত পুরান ডায়লগ বলছো? আরে এই ডায়লগ তো বাটনওয়ালা মোবাইলের থেকেও পুরান। তোমার থেকে এটা আশা করিনি। ইউ আর ভেরি ডিসপয়েন্ট মি। প্রহর যেন তাজ্জব বনে গেল, সাথে ফ্রিতে ফাহিমও। প্রহর ভেবেছিল টাকার কথা বললে মেয়েটা হয়তো অপমানিত বোধ করে চলে যাবে, না হলে টাকার অফারে রাজি হয়ে যাবে। কিন্তু এখানে এর কাহিনীই উল্টো। সে কিনা ডায়লগ বাজি নিয়ে পড়ে আছে। ওদের আশ্চর্য আরো বাড়িয়ে দিয়ে খুশি বলতে লাগলো। আর এটা কোনো অফার হলো? অফারেই দিতে হলে কোনো লোভনীয় আকর্ষণীয় অফার দাও না, যা শোনার সাথে সাথে হ্যাঁ বলে দেই। যেমন, তুমি কয়টা চুম্মা চাও, কয়টা চুম্মা দিলে তুমি খুশি হবে, এমন কিছু। ফাহিম হাতে তালি বাজাতে বাজাতে প্রভাবিত কণ্ঠে বলে উঠল। বাহ ভাবিজি, জিও জিও, কি অফার দিলেন! হাই, কেউ আমাদেরও যদি এমন অফার দিত। খুশিও গদগদ হয়ে পড়ল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রহর এবার অতিষ্ঠতার শিখরে কপালে ডগ ফুলিয়ে খুশির দিকে আঙ্গুল তুলে বলল। জাস্ট শাট আপ ইউ চিপ গার্ল। ব্যাস, এবার খুশির মনোদেবী হাজির হলো এতক্ষণে। ওপর থেকে বলতে লাগলো। এই খুশি কি বললো শুনছস? চিপ সস্তা বলছে তোকে। খুশি উপর থেকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল। এই, তুই সবসময় আগুনে ঘি ঢালতে কেন চলে আসিস রে? আবার কানপুরে কোনো হরতাল নেই, আমি ঠিকঠাক শুনতে পাই। তুই যা তো এখান থেকে। খুশি এবার প্রহরের দিকে তাকিয়ে তেজি কণ্ঠে বলল। চিপ? ইউ মিন সস্তা? তুমি আমার ভালোবাসাকে সস্তা বলছো? মোটেও না। আমার ভালোবাসা কোনো সস্তা মূলা না। আমার হলো দামি সয়াবিন তেল, যার দাম দিন দিন শুধু বাড়তেই থাকে। একদম নাম্বার 1 শাকিব খানওয়ালা ভালোবাসা আমার। ওই যে গান আছে না, যে প্রেম হাঁচি থেকে এসে ফুসফুসে করোনা হয়ে যায়, সেই প্রেম আমাকে দিও। জেনে নিও তুমি আমার অক্সিজেনের চেয়েও প্রিয়। তুমি আমার অক্সিজেনের চেয়েও প্রিয়। খুশির সুরেলা ফাটা বাঁশির মতো গান শুনে প্রহরের কান থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। প্রহর টেবিলে বাড়ি মেরে বলে উঠল। স্টপ দিস ননসেন্স অ্যান্ড লিসেন টু মি। আমি ভালো করে জানি তুমি এসব টাকার জন্য করছো, তাই হেয়ালি না করে সোজাসুজি বলো কত টাকা চাই তোমার। আমি তোমাকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি, নিজের খুশি মতো অ্যামাউন্টটা বসিয়ে নাও আর আমার পিছু ছাড়ো প্লিজ। খুশি কৌতূহলী কণ্ঠে বলে উঠল। আপনার এই টাকা আছে বুঝি? প্রহর একটা তিরস্কার স্বরূপ হাসি দিয়ে বলল। ভাব তো এমন করছো যেন কিছুই জানো না। এইসব ট্রিক্স আমার উপর কার্যকর হবে না। তোমাদের মতো মেয়েদের ভালো করে চেনা আছে আমার। যেই কোনো রিচ ছেলে দেখেছো অমনি চলে এসেছো তাদের ফাঁসাতে। নিজের মাস তোমার ভোলা ভালো রূপ দেখিয়ে তাদের মন জয় করতে চাও, তবে আমার সাথে সব চলবে না। তাই টাকা নাও আর আমাকে জ্বালানোটা বন্ধ করো। খুশি একটা রহস্যময় হাসি দিয়ে বলল। তার মানে আপনার অনেক টাকা আছে, আর আমি যা চাইবো তাই আপনি দেবেন, তাই তো? অফকোর্স। ওকে ফাইন, তাহলে চলুন আমার সাথে। প্রহর ভ্রু কুঁচকে বলল। কোথায়? কেন? আপনিই তো বললেন আমি যা চাইবো তাই দেবেন, তাহলে চলুন, আমি যেখানে নিয়ে যাব আমার সাথে যেতে হবে। প্রহর মনে মনে এক তাচ্ছিল্যের হাসি দিল। সেই তো আসল রূপটা বেরিয়েই পড়লো। দুনিয়াতে প্রেম ভালোবাসা বলতে কিছুই নেই, সবই হলো প্রতারণা। সবাই এক, সবাই শুধু স্বার্থের পেছনে ঘোরে। আজ তুমিও সেটা আরো একবার প্রমাণ করে দিলে। এতদিন কত ভালোবাসা করছিল, আর আজ টাকার কথা বলতেই সব ভালোবাসা উড়ে গেল। যাক, দাদা আমার কি, টাকা নিয়েও আপদটা বিদায় হলেই বাঁচি। তাই না চাইতে ওই মেয়ের কথা মেনে নিতেই হবে। একবার মেয়েটা পিছু ছাড়লেই বাঁচি। সেই মনোভাব নিয়ে প্রহর বলে উঠল। ঠিক আছে চলো। খুশি উৎসাহ নিয়ে প্রহরের সাথে রওনা হলো, সাথে ফাহিমার দিয়াও চলল। খুশি যেতে যেতে কাউকে ফোন করে অতি উৎসাহী কণ্ঠে বলল। এই লাবু শোন, সব বিচ্ছু বাহিনী নিয়ে দ্রুত গার্ডেনে চলে আয়। আজকে জমিয়ে পার্টি করব। ধরে নে আমার লটারি লেগে গেছে, বুঝেছিস? প্রহর ফাহিমের দিকে ঝুঁকে বলল। খুব তো বলছিলি মেয়েরা খুব ভালো, ব্লা ব্লা ব্লা, একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছিলি। এখন দেখলি তো আসল রূপটা। টাকা পেয়েই কেমন বন্ধুদের নিয়ে পার্টি করা প্ল্যান করছে। এই হলো তো সরল মনের মেয়ে। যতই বলিস ইয়ার, আমার এখনো মনে হচ্ছে খুশি এমন না।
মেয়েটা একটু অন্যরকম, ওর মাঝে একটা ইউনিকনেস আছে। মেবি তুই সেটা দেখতে পাচ্ছিস না। আমি সঠিকটাই দেখতে পেয়েছি এবং সেটা ধরে ফেলে তখন তার সমাধানও করে ফেলেছি। এখন শুধু আর কিছু সময়ই একে সহ্য করতে হবে। টিচার ক্লাস শেষ করে বেরিয়ে যেতেই সব বাচ্চা কাচ্চারা হৈ হৈ করতে করতে বাইরে চলে এলো। এখন টিফিন টাইম, তাই বাচ্চারা বাইরে এসে হইচই করতে লাগলো। তবে নিভান এসব থেকে আলাদা। ও নিজের মতো বটগাছের নিচে বসে ওর স্কেচ খাতাটা বের করে পেন্সিল দিয়ে স্কেচ করা শুরু করলো। সামনের গোলাপ ফুল গাছে একটা ফুটন্ত গোলাপ আর একটা কলি গোলাপ আছে। নিভান সেটারই আর্ট করছে। ক্লাস 7-এ পড়ে সে। নিভান তেমন কারোর সাথে সহজে মিশতে পারে না, তাই একা নিজের মতোই থাকে। চুপচাপ সাই প্রকৃতির সে, তবে অনেক বুদ্ধিমান। নিজের বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর সে। স্কেচ প্রায় শেষের দিকে, তখনই পাশ থেকে কোমল কণ্ঠে কেউ বলে উঠল, ওয়াও, কত সুন্দর হয়েছে। নিভান পাশে তাকিয়ে দেখল সেই মেয়েটা, যার কথা ও সেদিন ওর আপুকে বলেছিল। মেয়েটাকে ওর ভালোই লাগে, একদম বারবি ডলের মতো দেখতে, ভ্যানিলা আইসক্রিমের মতো স্কিন, হাসলে গালে টোল পড়ে। মাঝে মধ্যে আর চোখে দেখেও। ওর আপুর পরে এই প্রথম কোনো মেয়েকে ওর কাছে ভালো লেগেছে। তবে নিজের সাই স্বভাবের জন্য নিজে থেকে কখনো কথা বলতে যায়নি। এখন হঠাৎ করে সামনে আসার একটু নার্ভাস হয়ে গেল নিভান। মেয়েটি আবারও বলে উঠল, তুমি সত্যিই খুব সুন্দর আর্ট করতে পারো। নিভান সৌজন্যমূলক হাসি দিয়ে বলল। ধন্যবাদ। মেয়েটি বলে উঠল, হাই, আমার নাম স্পৃহা। তোমার নাম কি? আমার নাম নিভান। আচ্ছা নিভান, তুমি কিছু মনে না করলে আমাকে একটু তোমার স্কেচ খাতার বাকি আর্টগুলো দেখাবে? আসলে আমার না এগুলো দেখতে অনেক ভালো লাগে। নিভান হাসি মুখে বলল। হ্যাঁ হ্যাঁ, দেখ না। নিভান খাতার পৃষ্ঠা উল্টিয়ে স্পৃহাকে দেখাতে লাগলো। স্পৃহাও মনোযোগ দিয়ে দেখতে লাগলো। দেখতে দেখতে স্পৃহা কৌতূহলী কণ্ঠে বলে উঠল, আচ্ছা এগুলো কি? প্রতি পেজের কোথাও চুলের ছবি, কোথাও হাতের, কোথাও শুধু চোখ, এমন একটু একটু বডি পার্টের আর্ট কেন? নিভান মুচকি হেসে বলল, আসলে এগুলো সব আমার আপুর বডি পার্ট। আমি এখনো পুরো মানুষের স্কেচ করা ভালো করে পারি না, তাই এক এক সময় আপুর এক এক অংশের ছবি আঁকি। নিভান খাতার পৃষ্ঠায় দেখিয়ে বলল, যেমন এই যে, এটা আমার আপুর চুল। এই চুলের ক্লিপটা আমি আমার পকেট মানি থেকে বাঁচিয়ে আপুর জন্য কিনেছিলাম। আপু অনেক খুশি হয়ে মাথায় লাগিয়েছিল, অনেক সুন্দর লাগছিল আপুকে। তখনই আমি আপুর এই স্কেচটা করি। তারপর আর একটা পেজ দেখিয়ে বলল,